solve the transportation problem আচ্ছা তিনটে রো আছে আর চারটে কলাম আছে লেখো O1 O2 O3 আর এদিকে D1 এখানে D2 D3 আর এটা D4 তার মানে চার জায়গায় অরিজিন তিনটে অরিজিন যেখানে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে আর ডেস্টিনেশন হচ্ছে চারটে D1 D2 D3 O1 O2 O3 তে প্রোডাক্টটা তৈরি হচ্ছে অরিজিন বা সোর্সেস আর D1 D2 D3 D4 ডেস্টিনেশন যেখানে প্রোডাক্টটাকে ট্রান্সপোর্ট করব আমরা এখানে দেওয়া আছে 19 দেওয়া আছে 30 50 তারপরে 10 70 30 40 আর 60 তারপর 40 40 8 70 20 এই গুলো লিখো 7 9 18 বিজে গুলো লিখো 5 8 7 14 লিখো we solve লিখো we solve the given transportation problem by using van. We solve the given transportation problem by using van. লিখো here summation AI কত বলো তো equal to 7 plus 9 plus 18 মানে 34 নাকি equal to summation bj তাহলে summation AI টা summation bj এর সাথে ইকুয়াল therefore the given transportation problem is balanced. Madam, given transportation problem is balanced. Given transportation problem is balanced. Transportation problem is balanced. Okay. কারণ সামেশন এআই এর সাথে সামেশন বিআই যা বিজে এটা ইকুয়াল তার জন্য গিভেন প্রবলেমটা ব্যালেন্সড ওকে এরপর আমরা কি করব
চলো ওই টেবিলটা তুলো, সবাই এই টেবিলটা তুলো। টেবিলটা তুলো সবাই। সবাই এই টেবিলটা তুলেছো। প্রথম রোতে স্মলেস্ট এবং সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট দেখব, তাদের বিয়োগফলটাকে লিখব। তাহলে স্মলেস্ট 10, সেকেন্ড স্মলেস্ট 19, তাহলে 9 লিখব। এই যে এই রোতে স্মলেস্ট 10, সেকেন্ড স্মলেস্ট 19, 19, তাহলে আমরা ডিফারেন্সটা কত লিখব? 9। তারপরেরটা বলো তো, 30 আর 40 মানে 10। তারপরেরটা বলো, 8 আর 20 মানে 12। এখানে কত বলো তো? 11। এখানে কত? 22। এটা কত হচ্ছে? 5 কত হচ্ছে বলো? 21, 21। আর 8 পাশে কত হচ্ছে বলো? 22। 7 এর পাশে কত বলো? 10। কারণ এই যে 50 আর 40, আর এটার পাশে 10। সবচেয়ে বেশি ডিফারেন্স কোথায় আছে? 22। এই 22 এর পাশে আমরা অ্যারো দিলাম। এখানে মিনিমাম এলিমেন্ট কত এই কলামে? এই যে আমরা দেখলাম 22 সবচেয়ে ম্যাক্সিমাম ডিফারেন্স। এটা আমি আগের ভিডিওতে তোমাদের আগের ক্লাসে দিয়েছি, দেখবে এটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। এখানে 22 ডিফারেন্স ম্যাক্সিমাম। তো এই কলামের কোথায় অ্যালোকেট হবে? যেখানে মিনিমাম আছে। কোথায়? 80। কত অ্যালোকেট হবে? না 8 আর 22 এদের মধ্যে যেটা মিনিমাম কত? 18, সরি 18 আর 8 এর মধ্যে মিনিমাম কত? 18 আর 8 এর মধ্যে মিনিমাম কত? 8। তাহলে আমার যে 8 অ্যালোকেট হলো, সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে 8, এটা টোটালটাই ওখানে অ্যালোকেট হয়ে গেছে। তাহলে এইটা কাটবো, আর 18 থেকে 8 বাদ দিলে 10 পড়ে থাকবে। এখানে কত? 7, ডিফারেন্স 9। এখানে কত? 9, ডিফারেন্স 10। এখানে 5, ডিফারেন্স কত? 21। আর এটা 7, ডিফারেন্স কত? 10। আর এখানে 14, ডিফারেন্স কত? 10। এই ডাউট আছে? এরপর আমরা কোথায় অ্যালোকেট করব দেখো তো। এটাকে আগে কেটে দিই, তাহলে এটা ক্যান্সেল। আর এখানে ডিফারেন্সটা চেঞ্জ হয়েছে, 40 আর 20, এখানে ডিফারেন্সটা 20 হয়েছে দেখো। কারণ যেটা ক্যান্সেল হয়েছে ওটা আমরা ক্যালকুলেশনে ধরবো না। এই সবচেয়ে বেশি ডিফারেন্স কোথায় আছে? প্রথম কলামে দেখো কত? 21। তাহলে এই জায়গায় অ্যালোকেট হবে। কত অ্যালোকেট হবে? কোন জায়গায় অ্যালোকেট হবে? না এই কলামের মধ্যে মিনিমাম যেখানে আছে 19। তাহলে এখানে 5 আছে, এখানে 7 আছে। 5 আর 7 এর মধ্যে মিনিমাম কত? 5। এখানে 5 অ্যালোকেট হবে। যে 5 অ্যালোকেট হলো তৎক্ষণাৎ আমরা এটাকে কেটে দেবো। এটা তো কেটে দিয়েছিলাম আগে, তাহলে এটাকে কেটে দাও। হ্যাঁ,
হ্যাঁ 30টা চলে গেল, এখানে ডিফারেন্স কত? এইটা এখানে কত ছিল বলো তো? ডিফারেন্স 9। আর এখানে কত হবে বলো? 70 30 চলে গেছিল, ডিফারেন্স কত হতো তাহলে? 20 হতো। এখানে ডিফারেন্স 20 ছিল। কেন ছিল না? এখানে 30 তো কেটে গিয়েছিল, তাহলে 40 আর 60 এর মধ্যে ডিফারেন্স, এটা একটু খেয়াল রাখতে হবে। বেশ কত? তাহলে এখানে দেখো 5 অ্যালোকেট হয়ে গেছে, 7 ছিল তার মধ্যে 5 চলে গেছে, 2 পড়ে থাকবে। এখানে 9, এখানে 10, আগে এগুলো লিখে নিই। 7 চলবে। এখানে ডিফারেন্স কত? 2 তে 40 দেখতে পাচ্ছি কি করে? 50 আর 10 এর ডিফারেন্স 40। আর এখানে 9 ডিফারেন্স কত? 20। আচ্ছা 10 এর ডিফারেন্স কত? এই 70 আর 20 50। 7 এর ডিফারেন্স কত? 10। আর 14 তে ডিফারেন্স 10। কোথায় অ্যালোকেট হবে বলো? সবচেয়ে ম্যাক্সিমাম ডিফারেন্স কোথায়? ম্যাক্সিমাম ডিফারেন্স কোথায় বলো? এইখানে 50, তাহলে এই বরাবর অ্যালোকেট হবে। কোথায় হবে? যেখানে এই দুটো তো চলে গেছে ক্যান্সেল, এইখানের মধ্যে 70 আর 20 এর মধ্যে যেটা মিনিমাম, কত অ্যালোকেট হবে? এখানে 10 ছিল, এখানে 14 ছিল, তাদের মধ্যে মিনিমাম কত? 10। 10 যেই আমরা অ্যালোকেট করলাম, সাথে সাথে বুঝতে পারছো এই 10এই চলে গেছে, এটা ক্রস, এগুলো ক্রস। আচ্ছা যে 10 গেছে এখানে 4 পড়ে থাকলো, তাহলে কারণ 10 তো অ্যালোকেট হয়ে গেছে, 10 অ্যালোকেট হয়েছে, তাহলে 4 পড়ে থাকলো। এখানে 7 এর 10, 4 এ কত? 50 হয়ে গেল। এই যে 60 আর 10 এ, আচ্ছা এটা তো কেটে গেছে। 60 আর 10 এর ডিফারেন্স 50, এটা কেটে গেছে। 2 ডিফারেন্স 40, 9 ডিফারেন্স 20। এই কোথায় অ্যালোকেট হবে? এনিওয়ান? কোথায় ডিফারেন্স হবে বলো? কোথায় অ্যালোকেট হবে? কোথায় অ্যালোকেট হবে? কোথায়? 50 এ, এই বরাবর। কোন জায়গায়? 60 আর 10 এর মধ্যে মিনিমাম 10, এই জায়গায় অ্যালোকেট হবে। কত অ্যালোকেট হবে? এখানে 4 আছে আর এখানে 2 আছে, 2 অ্যালোকেট হবে। যে 2 অ্যালোকেট হলো, সাথে সাথে এটা ক্যান্সেল, এটা কেটে দিলাম। আর 2 চলে গেলে এখানে 2 পড়ে থাকলো। কারণ আমার ছিল 4, তার মধ্যে 2 অ্যালোকেট হয়ে গেল, পড়ে থাকলো 2। এখানে 7 আর এখানে 9 20, এটা ক্রস। দেখো সাথে কোনো ডিফারেন্স হবে না, কারণ শুধু 40 আছে, 60 আছে। তাহলে একটা করে ঘর যদি ফাঁকা থাকে, আমি কি বলেছিলাম? ওই এলিমেন্টগুলোই বসিয়ে দেব। তাহলে এখানে 7 আর এখানে কত বলো? দেখো তো বোঝা গেছে কিনা? তনুশ্রী, তুমি কি বুঝতে পেরেছো? দেখো বোঝা গেছে কিনা ভালোভাবে? তাহলে এইভাবে আমরা ভ্যামের মাধ্যমে আমরা ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশনটাকে বের করতে পারলাম।
ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। ওকে, নিচে লিখো, নিচে লিখো therefore initial basic ফিজিবল সলিউশন ইজ কত বলো? এটার পজিশন প্রথম রো, যেখানে যেখানে অ্যালোকেটেড সেল আছে সেই অ্যালোকেটেড সেলস ধরে আমরা অ্যানসারটা লিখব। তাহলে ইজ x11 ইকুয়াল টু কত? 5, x14 ইকুয়াল টু 2, x32 ইকুয়াল টু 8, x বলো 33 ইকুয়াল টু 20। 20 কোথায়? এই আর কিছু বাদ গেছে দেখো তো কত? x কত সেকেন্ড রোটা বাদ গেছে। এই যে এখানে দুটো অ্যালোকেশন আছে, কত? x বলো 2 2 23, x23 ইকুয়াল টু 7, আর একটা বলো x24 ইকুয়াল টু কত? 2। লেখো করসপন্ডিং ট্রান্সপোর্টেশন কস্ট। আমি এটা মুছে দিচ্ছি। লেখো করসপন্ডিং ট্রান্সপোর্টেশন কস্ট। লেখো করসপন্ডিং ট্রান্সপোর্টেশন কস্ট ইকুয়াল টু, এই ট্রান্সপোর্টেশন কস্টটা কত? তাহলে করসপন্ডিং ট্রান্সপোর্টেশন কস্ট ইকুয়াল টু কত? 19 ইন্টু 5 প্লাস 10 ইন্টু 2 প্লাস 40 ইন্টু 7 প্লাস 60 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 8 20 ইন্টু 10, এত ইউনিটস মানে কত বলো তো? অ্যাড করে কত পেয়েছো? তাড়াতাড়ি 779 মনে হয় ইকুয়াল টু 779 ইউনিটস। এত ইউনিটস। ঠিক আছে, এত দূর কমপ্লিট করতে পারলে আমরা 3 নাম্বার পাবো। কি এটা বের করতে পারবে না? এই সবাই এটা বের করতে পারবে তো? আচ্ছা, একবার অঙ্কগুলো দেখো ধরে ধরে করতে হবে কিন্তু, তবে কোনোভাবে এলপিপি হয়ে যাবে, মনে হবে সহজ জিনিস যে পেরে যাব। পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট হবে না বা আলাদা প্রবলেম থাকলে তখন নিজেরা প্রবলেমে পড়বে। আচ্ছা, এরপর নিচে লিখো অপটিমালিটি টেস্ট। হেডিং করো অপটিমালিটি টেস্ট। হেডিং করো অপটিমালিটি টেস্ট। এই দেখো তো এটাই ছিল, আমি তো মুছে দিলাম। এই দেখো তোমার বলছি
optimality test লিখো here m plus n minus 1 equal to m টা নাম্বার রো তিনটে আছে, নাম্বার অফ কলাম 4 minus 1 equal to 6। কটা অ্যালোকেটেড সেল আছে দেখো 1 2 3 4 5 6, এগুলোকে আমরা অ্যালোকেটেড সেল বলবো ইকুয়াল টু নাম্বার অফ allocated cells, number of allocated cells so the initial basic feasible solution is কি হলো non degenerate okay, initial basic feasible solution is non-degenerate, ready। এরপর নিচে লিখো for allocated cells, সবার এতটা তোলা হয়েছে কি বললাম, so the initial basic feasible solution is non-degenerate। এরপর লিখো for allocated cells Cij equal to ui plus vj, আর লিখো for non allocated cells delta ij equal to Cij minus ui plus vj। হয়েছে? তাহলে আমরা অ্যালোকেটেড সেলস এর জন্য ফর্মুলা Cij equal to ui plus vj, আর নন অ্যালোকেটেড এর জন্য ডেল্টা ij equal to Cij minus ui plus vj। ওকে, চলো এরপর যে কথাটা বলা, সবাই রেডি? আচ্ছা, এরপর তোমরা এই টেবিলটা তুলো, যে টেবিলটা এই ম্যাট্রিক্সটাকে তুলো। তাহলে আমরা এইদিকে নেব u1, তোমরা এটা মুছে দাও, মুছে দিয়ে এইটা তুলো, u1 equal to u2 u3। তোমরা টেবিলটা ওইগুলো লেখার পর এই টেবিলটা তুলো, এটা v1 equal to v2 equal to v3 equal to আর v4 equal to। আমরা দেখব কোন রো বা কলামে, তাকাও এবার একটু, কোন রো বা কলামে বেশি অ্যালোকেটেড সেল আছে। কোন রো বা কলামে বলো? 4 নাম্বার কলামে দেখো, তার জন্য একে আমরা 0 করছি। তোমরা দেখছো ফোর্থ কলামে সবচেয়ে বেশি অ্যালোকেটেড সেলস আছে, তার জন্য ফোর্থ কলাম v4 তাকে আমরা 0 করলাম। তাহলে এই যে আগের দিন শিখিয়েছি u3 প্লাস v4 সমান 20, তাহলে এটা 20 হতে হবে, এটা 60 হতে হবে, এটা 10 হতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাকে, তাই তো? কি করানো ছিল কি না? আচ্ছা, এরপর v3 পেয়ে যাবো বলো, এই যে 60, এই যে u2 প্লাস v3 সমান 40, তাহলে v3টাকে কত হতে হবে?
আমার কথা হচ্ছে u2 প্লাস v3 সমান 40, তাহলে এটা কত হতে হবে মাইনাস 20। মাইনাস 20 তো 60 মাইনাস 20 মানে তো 40। তারপর v2টা কত হতে হবে বাবা, এই অ্যালোকেটেড সেল ধরে করতে হয়। তাহলে 20 সাথে কত যোগ করলে 8 হবে, মাইনাস 12। আর v1 প্লাস u1 সমান 19, তাহলে এটা v1টা কত হতে হবে বলো, 9। এই ডাউট আছে কিছু, কারো কোনো ডাউট আছে, কথা বলবে? ঠিক আছে, আচ্ছা এরপরে বলো তো আমরা নন অ্যালোকেটেড গুলো ক্যালকুলেট করব। তাহলে নন অ্যালোকেটেড গুলো এরকম আগে সার্কেল করে নিলাম, যেখানে যেখানে নন অ্যালোকেটেড আছে দিস। বলো 30 তে কত হবে, এই যে 30 মাইনাস এই যে 30 তে u1 প্লাস v2 কত হবে বলো, তার মানে কত 32 হচ্ছে। 30 মাইনাস 2 মানে তো 32, তাহলে 32 হয়েছে। তারপরে বলো 50, এই যে 50 মাইনাস কত u1 প্লাস v3, তার মানে কত বলো 60। তারপরেটা বলো 70 মাইনাস 69 মানে 1 হচ্ছে। আর এটা 30 মাইনাস 48 মাইনাস 18, এখানে কেসটা আমি খেয়ে গেলাম। 40 মাইনাস 29 মানে 11, আর এটা কত 70। এই গুণ কি ঠিক আছে, কথা বলবে? আচ্ছা আমার দেখো সমস্ত নন অ্যালোকেটেড কিন্তু টাকা একবার, সমস্ত নন অ্যালোকেটেড কিন্তু নন নেগেটিভ নেই। এখানে নন অ্যালোকেটেড এর মধ্যে মাইনাস থেকে গেছে, মাইনাস 18। যদি মাইনাস থাকে তাহলে আমাকে লুপ তৈরি করতে হবে। কিভাবে লুপ করব, খাতার পাশে একটু কিছু লুপ ড্র করে রাখবেন। ধরো এইরকম হতে পারে, এইরকম একটা রেক্টেঙ্গেল টাইপের লুপ হতে পারে। এই কর্নার পয়েন্টগুলো মানে অ্যালোকেটেড সেল, এগুলো কিন্তু অ্যালোকেটেড সেলস। এইরকম লুপ হতে পারে, এই যে এইরকম লুপ হতে পারে। ওকে, এইরকম লুপ হতে পারে। কিরকম, ধরো এইরকম নিলে এই কর্নার পয়েন্টগুলোতে অ্যালোকেটেড সেলস, এইরকম লুপ হতে পারে, তাই না? দেখো বা, তাহলে আমার এইরকম ভাবে আমরা লুপ তৈরি করব। তো ম্যাক্সিমাম লুপ এই টাইপের হয়, কিন্তু এরকম কোনো দিব্যি দেওয়া নেই যে এরকমই লুপ হবে। ওকে চলো তাহলে বলো তো যেখান থেকে মাইনাস সেই জায়গা থেকে লুপটা তৈরি করব। সাপোজ এইখানে মাইনাস, তাহলে আমরা কি এইভাবে যাব, এইভাবে যাব, যাতে করে কর্নার পয়েন্টগুলোতে অ্যালোকেটেড সেলস থাকে। তাহলে বলো এইখানে মাইনাস 18 আছে, কিভাবে লুপটা তৈরি করব বলো, কিভাবে লুপটা তৈরি করব কেউ বলো আমাকে। মাইনাস 18 থেকে এইখানে এলাম, এইখান থেকে কোথায় যাবে, এইখানে আসতে হবে, এইখানে এলাম, দেখো এইভাবে একটা লুপ তৈরি হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি মাইনাস 18, এইখান থেকে এলাম কত, এই যে 8 আছে, এইখান থেকে এই যে 10 আছে,
এইখান থেকে 2 আছে 20, এটা লিখতে হবে, বুঝেছো? এমন ভাবে লুপটা বানাবো যাতে করে কর্নার পয়েন্টস গুলোতে অ্যালোকেটেড সেলস থাকে। তাহলে আমি এইভাবে লুপটা তৈরি করতে পারি, দিস দিস দিস, এমন ভাবে লুপটা বানাবো যাতে করে কর্নার পয়েন্টগুলোতে অ্যালোকেটেড সেলস থাকে। ওকে, বলো। আচ্ছা, তাহলে এখানে এটা লুপটা হয়ে যাবে। কি বোঝা গেছে কিনা আরেকবার বলবো? এমন ভাবে লুপ নেব যাতে করে কর্নার পয়েন্টে অ্যালোকেটেড সেলস থাকে। মনে করো এরকমও লুপ হতে পারে, কি রকম? ধরো এইখানে নেগেটিভ ছিল, এইখানে নেগেটিভ ছিল, এইখানে আসতে হলো, এইখানে আসতে হলো। আচ্ছা, তারপর কি? এইখানে আসতে হলো, এইখানে আসতে হলো, এইখানে, এইখানে, এইখান থেকে মনে করো এইখানে অ্যালোকেটেড, এখানে অ্যালোকেটেড, এখানে অ্যালোকেটেড, এইখানে অ্যালোকেটেড, এইখানে অ্যালোকেটেড হতে পারে। আমাকে এমন ভাবে নিতে হবে যাতে করে কর্নার পয়েন্টস গুলোতে অ্যালোকেটেড সেলস থাকে। ঠিক আছে? 4 নাম্বার 36 বুঝতে পারছো? চলো এইদিকে, তাহলে আমরা এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে যাচ্ছি। দেখো তো, এইভাবে আমরা লুপটা নিয়ে নিচ্ছি। দেখো, এমন ভাবে নেব যাতে করে কর্নার পয়েন্টগুলোতে অ্যালোকেটেড সেলস থাকে। ক্লিয়ার? তাহলে এই মাইনাস থেকে আমি আরম্ভ করলাম, দেখো নিচে এলাম কারণ অ্যালোকেটেড সেল 8 আছে। এখান থেকে এইখানে আসা যাবে না কারণ 70 অ্যালোকেটেড সেল নয়। এখান থেকে 10 এ আসবো কারণ 10টা অ্যালোকেটেড সেল। 10 এর পর এখানে 2 তে গেলাম কারণ আমার এখানে পৌঁছাতে হবে। 2 থেকে এখানে চলে গেলাম। দেখো, তাহলে একটা লুপ তৈরি হয়ে গেল। যেখান থেকে নেগেটিভ আমরা সেই জায়গা থেকে আমরা লুপটা স্টার্ট করব। ক্লিয়ার? চলো নিচে লিখো হেয়ার, এই ছবিটা এইভাবে এঁকে নিচ্ছ। ছবিটা আঁকার পর লিখো হেয়ার, কি লিখবে বলো? লেখো হেয়ার, এর পজিশন বলো, সেকেন্ড রো সেকেন্ড কলাম। হেয়ার ডেল্টা 2 ইকুয়াল টু -18 লেস দ্যান 0। সেকেন্ড রো সেকেন্ড কলাম -18 লেস দ্যান 0। ওকে, এরপর তোমরা কাজ করো, নিচে টেবিলটা বানাও। হ্যাঁ, এই টেবিলটা বানাবে, কিন্তু আমরা নিচের টেবিলটা বানাচ্ছি। আরো টেবিলটা তোমরা বানাও, কিন্তু কোণগুলো তুলবে না, এইগুলো তোলা যাবে না। হ্যাঁ, কি বলছো? না, চলো চলো, হ্যাঁ বলো। লুপটা এই টেবিলে আঁকবে, কিন্তু এইগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি আগে বোঝাই, এইখানে -18 ছিল, তো ওই -18 থেকে আমরা যদি এইখানে রাফে দেখাচ্ছি, এইখানে -18 ছিল, এখানে ছিল কত? -8 +8। সরি, হ্যালো, কোথায়? আমি তো সকালে আপনার দেখেছিলাম 7টা 40, আজ আসনি, কালকে আবার।
সকাল 7:40 নাগাদ তুমি ওখানে দাঁড়াবো। হ্যাঁ এইভাবে আমরা লুপটা বানিয়েছি। এরপর একটুকু তোমাদের মাইন্ড দিতে হবে, এখানে আমরা যেখানে মাইনাস আছে আমি ওই জায়গায় একটা নিউ অ্যালোকেটেড সেল তৈরি করব। আরেকবার তাকাও প্লিজ, হাত জোড় করছি। আমার যেখানে মাইনাস আছে সেই জায়গায় আমি একটা নিউ অ্যালোকেটেড সেল তৈরি করব। এমন ভাবে অ্যালোকেটেড সেল নেব যাতে করে এই অ্যালোকেটেড সেলস গুলোর মধ্যে একটা অ্যালোকেটেড সেলস আউট হয়ে যায়। তাহলে এখানে কি নেবে বলো তো, এগুলোর মধ্যে মিনিমামটা একবার নিয়ে দেখি। বা সাপোজ আমি 8 নিলাম, এই 8, তার মানে -18 এর জায়গায় 8 হলো। ঠিক আছে, একটা অ্যালোকেটেড সেল অ্যাড করলাম, আমি এখান থেকে 8 সাবট্রাক্ট করব। ঠিক আছে, যেহেতু এখানে নতুন অ্যালোকেটেড সেল একটা অ্যাড করলাম, এখান থেকে 8 সাবট্রাক্ট করলে কত হবে? 0। তাহলে এটা আমি লিখবো না। এখানে 8 অ্যাড করলাম, তাহলে কত হবে বলো? এটা 18 হবে। কিন্তু এখানে আবার 8 সাবট্রাক্ট করব, 2 - 8 -6 হয়ে যাবে। কিন্তু -6 তুমি আইদার অ্যালোকেট করবে অথবা করবে না, মাইনাস থাকবে না তো অ্যালোকেশনের মধ্যে, তাহলে আমার 8 নেওয়া যাবে না, কারণ এখানে -6 হয়ে যাচ্ছে। ওকে, আমি এখানে 8 নিলাম, 8 সাবট্রাক্ট করলাম, 8 অ্যাড করলাম, 8 সাবট্রাক্ট করলাম। এটা রুলস, আমাকে তো একটা অ্যালোকেশন সেল তো আউট করতে হবে। রুলসটা হচ্ছে অ্যাড সাবট্রাক্ট। ওকে, এরপর আমি যদি 10 নিই তাহলে কি হবে? এইদিকে যদি 10 নিই কি হবে? 10 অ্যাড করলাম, 10 সাবট্রাক্ট করলাম, মাইনাস চলে আসছে না? 8 - 10 মাইনাস, আমি 2 নিয়ে ভাবি, 2 নিলে হবে না? দেখা যাক কি হবে বলো। তাহলে এখানে আমার 2 হলো, -2, এখান থেকে 2 অ্যাড করলাম, 2 সাবট্রাক্ট করলে কত? 6। এখানে 2 অ্যাড করলাম, কত হলো? 12। এখানে 2 অ্যাড করলাম মানে একটা নেই। ঠিক আছে, কোন এর ভিতরে নেগেটিভ আসছে কি আসছে? আর অ্যাডমিন ওখানে একটা অ্যালোকেটেড সেল অ্যাড করছে। কি বললাম প্রথম থেকে? একটা অ্যালোকেটেড সেল অ্যাড করছি, রিপ্লেস করছি না, অ্যালোকেটেড সেল অ্যাড করছি। ওকে, মাইনাসের জায়গায় নিউ অ্যালোকেটেড সেল একটা অ্যাড করছি। ওকে, মাইনাসের জায়গায় রেডি। আচ্ছা, তাহলে কি লিখবো? তাহলে এখানে দেখো কেন 8 নিলাম না, বুঝেছো? 8 নিলে কি হচ্ছিল? এই ভিতরে মাইনাস চলে আসছে, তা তো হওয়া যাবে না। আমি এমন একটা নাম্বার দিয়ে অ্যালোকেটেড সেল এখানে অ্যাড করব যাতে করে একটা অ্যালোকেটেড সেল আউট হয়ে যায়, এবং একটা অ্যালোকেটেড সেল আউট হবে এবং এই ভিতরে কোনোদিন নেগেটিভ থাকবে না। ঠিক আছে, তাহলে আমি যদি 2 নিই, তাহলে এখানে 2 নিয়ে একটা অ্যালোকেটেড সেল তৈরি করলাম, তাহলে এখানে 2 দিলাম। এই তাহলে এটা কত হয়ে যাবে? এই 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো? 6। মাঝখানে কি পড়তো ভেবে লাভ নেই, এটা কত হলো বলো? এটা হলো 12। দাঁড়াও, আগে বুঝে নাও, করবে পরে। এটা কত হচ্ছে বলো? 2 - 2 মানে 0। আর ভিতরে যে কি পড়ে থাকবো সেটা আমার ভেবে লাভ নেই। ভিতরে যদি অ্যালোকেটেড সেল পড়ে থাকে সেটার কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কোনগুলো? অনলি কর্নার যে অ্যালোকেটেড সেলগুলো আছে, লুপের যে কর্নারগুলো, সেইগুলো চেঞ্জ হবে। ক্লিয়ার আইডিয়া? ওকে, এরপর আমরা, তোমরা এই টেবিলটা তুলেছো, এরপর আমি আবার অপটিমালিটি করব। অ্যাকচুয়ালি আমার নেগেটিভ থাকা যাবে না। কি বললাম?
আমার নন অ্যালোকেটেডে নেগেটিভ থাকা যাবে না। চলো চলো তাহলে এগুলো লিখে নি। এটা U1 U2 U3, এটা V1, এটা V2, এটা V3 আর এটা V4। সবাই লিখেছো? রেসপন্স করো। V1 V2 V3 V4। বলো তো আমি কাকে জিরো করব? আগে এটা তুলে নাও। U1 U2 U3 U4 আর V1 V2 V3 V4 এগুলোর মধ্যে কাকে জিরো করব? যে রো বা কলামে ম্যাক্সিমাম অ্যালোকেটেড সেলস আছে। কোথায় আছে বলো ম্যাক্সিমাম অ্যালোকেটেড সেলস? প্রথম রোতে দুটো অ্যালোকেটেড সেলস, সেকেন্ড রোতে দুটো অ্যালোকেটেড সেল, থার্ড রোতে দুটো অ্যালোকেটেড সেলস। প্রথম কলামে একটা, সেকেন্ড কলামে দুটো অ্যালোকেশন আছে, থার্ড কলামে একটা, ফোর্থ কলামে দুটো। তাহলে কাকে জিরো করব? আমরা ম্যাক্সিমাম অ্যালোকেটেড সেল কোটা দেখতে পেলাম, রো এবং কলাম লক্ষ্য করে দুটো। তাহলে আমি যে কোনো রোটাকে জিরো করব। কাকে করবে বলো? আমি U1 কে জিরো করে দিচ্ছি, নো প্রবলেম। তাহলে V4টা কত হবে? 10। এই যে 10 আছে বলে 10, এখানে 19। যে V4 10 আছে তুমি U3 পেয়ে যাবে। এই যে U3 প্লাস V4 সমান তো 20। এই যে 20টা 20, তাহলে এটা কত হবে? 10। 10 প্লাস 10 20। বুঝেছো? রেসপন্স করো, আমার দিকে তাকাও একবার। আচ্ছা, এরপর বলো তুমি V2টা পেয়ে যাবে। সবসময় অ্যালোকেটেড সেল ধরে করতে হয়। V2 প্লাস কি বললাম? V2 প্লাস কত? U3 সমান 8। তাহলে V2টা কত হতে হবে বলো? -2 হতে হবে। এই যে -2 প্লাস 10 সমান তো 8। আর কি হতে হবে বলো? দেখো তো U2 পেয়ে যাবে, কারণ U2 প্লাস V2 সমান 30। V2 মান কত? -2। তাহলে U2টা কত বলো? 32। এরপর দেখো V3 পেয়ে যাবে। V3 কত হবে বলো? এই V3 কত হবে বলো? এখানে 10 ছিল, কত হবে? U2 প্লাস কত? V3 ইকুয়াল টু কত? 10। এখন U2 এর মান 32, তাহলে -22। তোমাদের বারবার বাড়িতে করতে বলেছিলাম। এইটার সাথে বাঁচালে কি? তাহলে কত হলো? আমি জানি এ ভুল বলে না, তাহলে এটা 40। এই ঠিক আছে, দেখো তো এই 40 ছিল তো, ব্যাস সব হয়ে গেছে। এবার নন অ্যালোকেটেড গুলো করে ফেলো। এটা মুখে মুখে করা উচিত, কারণ আগের ভিডিওতে আমি পরপর দুটো প্রবলেম দেখিয়েছি। বলো কত? এটা কত? 30 মাইনাস, এগুলোকে মুছে দিয়ে হবে। বলো 30 মাইনাস কত? U1 প্লাস V2 মানে কত? 32।
তারপরে কত বলো 50 মাইনাস কত u1 প্লাস v3 কত এই 42 না। এরপর এটা কত হবে বলো 70 মাইনাস 51 19 হচ্ছে না। এটা কত হচ্ছে বলো 60 মাইনাস 60 মাইনাস 32 প্লাস 10 42 মানে 18। তারপর বলো কেসকে হচ্ছে না, এটা 10 ছিল, আচ্ছা এটা 40 ছিল, আমি ভয়ে ছিলাম। এটা 40 ছিল, এই কোনো অ্যালোকেশন ছিল এখানে? তাহলে 40 মাইনাস 19 প্লাস 10 মানে কত বলো 11। তারপর বলো এখানে 70 ছিল তো, দেখো তো কত 70 মাইনাস 18 মানে কত এই 52 তো 20। আচ্ছা এখানে কি নন অ্যালোকেটেড মাইনাস এসছে, লিখো হেয়ার all delta is a greater equal to 0, so the optimality condition is satisfied. So the optimality condition is satisfied. Stop. Delete of the optimal solution is কত হবে বলো অপটিমাল সলিউশন ইজ কি হবে বলো x11 ইকুয়াল টু কত 5, x11 ইকুয়াল টু 5 তো দেখো তো একটু হেল্প করবে। x14 টা কত বলো 2, তারপর বলো একটু x22 টা কত 2, x23 টা কত 7, তারপর বলো x32 কত ইকুয়াল টু 6, তারপর বলো x34 কত 8, 34 ইকুয়াল টু 12। সবাই রেডি? লেখো মিন কস্ট ইকুয়াল টু, লেখো নিচে মিন কস্ট ইকুয়াল টু কত, এটা সবাই তুলেছো, এটা মুছে দিচ্ছি যেহেতু লেখা হয়ে গেছে। সবার তোলা হয়েছে দেখো তো, লেখো মিন কস্ট ইকুয়াল টু চেঞ্জ হবে এই যে 19 ইন্টু 5 প্লাস ঠিকঠাক করে লিখবে 10 ইন্টু 2 প্লাস 30 ইন্টু 2 প্লাস 40 ইন্টু 7 প্লাস কত 8 ইন্টু 6 প্লাস 20 ইন্টু বলো 20 ইন্টু 12, এত ইউনিটস। এই কত হচ্ছে আলটিমেট কত 743। আচ্ছা তাহলে মিনিমাম
ট্রান্সপোর্টেশন কস্ট এত ইউনিটস। বলো এই বোঝা গেছে? এই বোঝা গেছে? এই কেমন বুঝতে বলো? এই বুঝলি? এরপর আমি তোমাদের ভিডিওটাও দিয়ে দেবো, তোমাদের কোনো জায়গায় দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা রেডি? এখন যে কথাটা বলা, এই আসতে টাকা, এখন তোমাদের যে কথাটা বলার সেটা হচ্ছে আমার যদি দু জায়গায় নেগেটিভ থাকতো তাহলে আমরা কিভাবে করতাম, আমি সেটা নিয়ে একটু বলবো, তারপর তোমরা নিজেরা প্রবলেমগুলো করো। যদি দুটো জায়গায় নেগেটিভ থাকতো আমি কিভাবে সলভ করতাম? ধরো কোনো এক জায়গায় -18 আছে, মনে করো -22 আছে, নন অ্যালোকেটেড, যেটা সবচেয়ে বেশি নেগেটিভ তাকে ধরে লুপ করবো, বাকিটার কথা ভাববোই না। মনে করো এটা থেকে এরকম লুপ হয়েছিল, হ্যাঁ ঠিক আছে। তো আমি দেখো এখানে মনে করো অ্যালোকেটেড সেল আছে, এখানে অ্যালোকেটেড সেল আছে, এখানে অ্যালোকেটেড সেল আছে, তাহলে আমার দুটো নেগেটিভ থাকলে আমি কোন নেগেটিভটা নিয়ে কাজ করব? নন অ্যালোকেটেড মনে দু জায়গায় নেগেটিভ আছে, আমি দেখবো যেটা সবচেয়ে বেশি নেগেটিভ তাকে ধরে আমরা লুপটা বানাবো। ক্লিয়ার? মাথায় ঢুকেছে কিনা বলো? এই প্রবলেমটা তোমরা একটা নেগেটিভ দিয়ে করবে, আর একটা হচ্ছে একটা নোট লিখো, এনওটি নোট। আজ পরীক্ষা নেবো বলেছিলাম না? হ্যাঁ আমি তো জানি, তার জন্য অবস্থা। আমি দেবো করতে এখন না, কালকে দেবো। if m plus n minus 1 not equal to number of allocated not equal to number of allocated cells, then the initial basic feasible solution is degenerate. ওকে, এবার ডিজেনারেট যদি হয় ও ডিজেনারেসিটাকে রিমুভ করতে হয়, কিভাবে রিমুভ করে করব সেটা আমি কালকে দেখাবো। আজকে এখন আমি একটা ম্যাক্সিমাম প্রফিটের প্রবলেম বলছি, দেখি বইটা, এটা বই ফেলে দিয়ে গেছে। লেখো ফাইন্ড দা, একটা প্রবলেম লিখো, বাড়ি থেকে পুরো অ্যালোকেশনটা করে নিয়ে আসবে, লিখে রাখো ম্যাক্সিমাম প্রফিট। আচ্ছা লেখো সলভ, লেখো সলভ, solve the following transportation problem to find the maximum profit. Solve the following transportation problem to find the maximum profit.
solve the following transportation problem to find the maximum profit. সবাই রেডি? চলো চলো টেবিলটা তুলো, 3টে রো 4টে কলাম। আচ্ছা, ডিজেনারেট হলে কিভাবে সলভ করতে হয় সেটা নেক্সট ক্লাসে আমি করাবো। চলো O1 O2 O3 আর এটা D1 D2 D3 D4 এলিমেন্ট গুলো সবসময় কর্নারে তুলবে। লিখো 6 4 1 5 5 8 9 2 7 8 9 2 7 4 3 6 2 AI গুলো লিখো 14 18 7। আচ্ছা, বিজে গুলো লিখো 6 10 15 আর 8। ওকে, সবাই রেডি? বলো এদিকে। চলো লিখো হেয়ার সামেশন এআইটা কত বলো তো? সলিউশন লিখো হেয়ার সামেশন এআই ইকুয়াল টু কত? 32 আর সাথে কত? 39, তাই তো? আর এটা কত হচ্ছে? ইকুয়াল টু সামেশন, এই সামেশন বিজে দেখো তো, লিখো hence the given problem, hence the given transportation problem is balanced. লিখো hence the given transportation problem is balanced. হয়েছে? আচ্ছা, লিখো at first we convert the given problem, লিখো at first we convert the given problem to a minimization problem, to a minimization problem as follows, as follows। টেবিলটা বানাও as follows। কি করবে না, জাস্ট এইগুলোকে সামনে মাইনাস দিতে হবে। মিনিমাইজেশন প্রবলেম করতে হলে, কারণ ম্যাক্সিমাম প্রফিট চেয়েছে, তাহলে আমি কি করব, এটাকে মিনিমাইজেশন প্রবলেমে কনভার্ট করব। কি করবে, প্রতিটা এলিমেন্টের সামনে আমি মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস দিলাম। এরপর এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল করব। এটাকে ধরেও করতে পারো অথবা কি করতে পারো, লিখো ফর সিম্পলিসিটি, এটার নিচে লিখো ফর সিম্পলিসিটি, ফর সিম্পলিসিটি অ্যাডিং, আমি মাইনাস দিয়ে করছি না, আমি কি করব তাহলে বলো তো, নন নেগেটিভ করতে হলে কি করতে হবে? সবগুলোর সাথে কত অ্যাড করে দেবেন? 9 অ্যাড করে দাও।
সবচেয়ে ম্যাক্সিমাম নেগেটিভ 9 তো 9 অ্যাড করে দাও অ্যাডিং 9 টু ইচ এলিমেন্ট of the given matrix we get টেবিলটা বানাও প্রতিটার সাথে 9 অ্যাড করছো তাহলে তো এগুলো চেঞ্জ হয়ে যাবে বলো এলিমেন্ট গুলো কি থাকবে বলো কি হয়ে গেল 9 অ্যাড করলে 9 মাইনাস 6 3 হবে তো আরে মাইনাস 6 ছিল তো টাকা ব্যাপার আমার দিকে 9 অ্যাড করলাম 3 5 8 4 ওকে তারপরেরটা বলো 1 0 7 2 তারপরটা বলো 5 6 3 বলো 5 6 3 7 হয়েছে বলো আচ্ছা তাহলে ম্যাক্সিমাম প্রফিট বার করতে হলে আমি কিভাবে করব তার একটা আমি দেখাচ্ছি তাই তো লেখো লেখো নাও we find initial basic feasible solution by using বলো by using Van Vogel's approximation method Van by using Van দিয়ে as usual পারবে এই as usual করতে পারবে না কি করবে ওই যে কোনো দুটো এলিমেন্টের স্মলেস্ট এলিমেন্টের সাবট্রাক্ট করবে কত 3 4 এটা 1 হবে এটা 1 হবে আরে হ্যাঁ ঠিক আছে বলছে হ্যাঁ রে আমি বুঝতে পারছি 2 এখানে কত বলো 2 এখানে কত 5 এখানে 3 এখানে 2 এই পারবে তো অ্যাজ ইউজুয়াল যেভাবে বললাম আগের মতো এর অ্যানসার কত হবে লিখে ফেলো 332 ইউনিটস সরি এর অ্যানসার হবে এটাও নেগেটিভ আসবে হ্যাঁ এটা একটা জায়গায় এসে তোমরা কেস খাবে কারণ এটা দেখবে কারো ডিজেনারেট হয়ে যাচ্ছে কারো নন ডিজেনারেট হয়ে যাচ্ছে ঠিক আছে যদি ডিজেনারেট হয়ে যায় তাহলে আমার জন্য রেখে দেবে আর যদি নন ডিজেনারেট হয় অ্যাজ ইউজুয়াল করবে কিন্তু অ্যানসারটা কোথা থেকে লিখতে হবে প্রশ্নপত্রে যেটা দেওয়া ছিল মনে করো এখানে 8 আছে সাপোজ এখানে মনে করো 8 আছে তো মনে করো এখানে 8 অ্যালোকেট হয়েছে তাহলে কত হবে 3 * 8 লিখব কি না ওই যে প্রশ্নপত্রে ছিল 6 * 8 ওটা লিখবো যেটা আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল টেবিলটা 232 উত্তর হবে 232 অ্যানসার হবে এর কিন্তু প্রবলেমটা কোথায় অ্যারাইজ করবে বলতো ডিজেনারেট না নন ডিজেনারেট যদি নন ডিজেনারেট হয় তাহলে তো হয়ে গেল আর ডিজেনারেট হয়ে গেলে একটা প্রবলেম হবে ভালো এবার বলো নবগ্রাম যুব সংঘ ক্লাব স্টেশনের শেষ দিকে এসো মানে নরেন্দ্রপুর যেদিকে ট্রেনটা গেল ওইদিকে নয় পিছন দিকে নবগ্রাম যুব সংঘ ক্লাব নবগ্রাম যুব সংঘ ক্লাব ওখানে এসে ফোন করো এই দেখো কথাটা বুঝতে পেরেছো অ্যাজ ইউজুয়াল এরপর ঠিক আছে তাহলে এইটা তোমরা কমপ্লিট করো এখনই বাড়ি দিতে হবে ঠিক আছে
তোমাদের আগামীকাল এক্সাম হচ্ছে, প্রবাবিলিটির এক্সাম, ঠিক আছে? প্লাস আমি এইটা ওই অ্যাপসাইলন অ্যাড করাটা শিখিয়ে দেবো। আমি ট্রান্সপোর্টেশন প্রবলেম শেষ করতে চাইছি, দিয়ে প্রবাবিলিটি প্রবলেম। ওকে, ঠিক আছে, এটা করে নিয়ে আসবে, সামনের ভিডিওতে দেবো এটা।